তোর দহনে অগ্নিশিখা লেখিকা জুনায়ে জিনু পর্ব ৫৮-র প্রথমাংশ। বিকেল ৩টা। তারারা সকলে দুপুরে লাঞ্চ করে যে যার রুমে গিয়ে এখন ঘুমাচ্ছে। কারণ তারা জাহাজে আছে, তাই বাইরে বের হওয়ার কোনো অপশন নেই। আর জাহাজে ছাদে বসে থাকতেও তেমন ভালো লাগে না। এখন রোদের তাপটাও বেশ। বিকেল ৩টা বাজলে কি হবে, বেশ সূর্যের তাপ এখনও, তাই সকলে ঘুমোচ্ছে। তবে শুধু তারা জেগে আছে। সূর্য ঘুমাচ্ছে, এই ফাঁকে সে রুম থেকে বেরিয়ে যায়। রুম থেকে বেরিয়ে ছাদে যেতে দেখতে পায় তার কথা অনুযায়ী ডেকোরেশন করানো হচ্ছে। তারাই এগিয়ে একজন লোককে বলে ওঠে, ভাইয়া তাড়াহুড়োর দরকার নেই, আপনারা একটু আস্তে ধীরে সাজান তাহলেই হবে। আমার ১২টার দিকে হলেই হবে, তাড়াহুড়োর প্রয়োজন নেই। তারার কথাই লোকটি বলে ওঠে, ঠিক আছে আপু। তারা আর কথা বাড়ায় না, লোকটি গিয়ে তাদের কাজে লেগে পড়ে। তারা এগিয়ে গিয়ে সবাইকে বলে বলে দিচ্ছে কোথায় কি হবে আর কি কি অ্যাড করা যায়, সবটা বলে দিচ্ছে। মাঝে মাঝে সে নিজে এটা ওটা সাহায্য করছে সকলকে। তিথি তাজ নিজ রুমে ঘুমাচ্ছে আর তুর্য তার রুমে। এই ফাঁকে তারা এখন কিছুটা কাজ ক্লিয়ার করে রাখছে যাতে 10টার দিকে ভালো করে সবটা তাড়াতাড়ি ক্লিয়ার করা হয়। এখন শুধু তার অপেক্ষা রাত 12টার। রাত 10টা। তুর্য বসে বসে ফোনে একটা কাজ করছে আর তারা রুমে পায়চারি করছে, ওড়নার কোনা ধরে আঙুলে পেঁচাচ্ছে। টেনশনে তার মাথা ফেটে যাচ্ছে। রাত 10টা বেজে গেছে, তুর্য এখনো ঘুমাচ্ছে না। তুর্য না ঘুমালে সে কি করবে বুঝতে পারছে না। তুর্য ঘুমালে যে তাকে সবটা করতে হবে, তাকে রুম থেকে বের হতে হবে, কিন্তু সে কিছুই করতে পারছে না। এখন বড্ড রাগ হচ্ছে তুর্যের ওপর। তার এত পরিমাণে রাগ হচ্ছে যে বলার বাইরে। তুর্য বসে বসে খেয়াল করছে সবটা। তারার এই পায়চারির কারণ সে বুঝতে পারছে না, তাই এবার আর না পেরে বলে ওঠে, কি হলো, এভাবে পায়চারি করছো কেন? এক জায়গায় এসে বসতে পারো না? এমনিতেই রাগে তারার মাথা ফেটে যাচ্ছে, আর এখন তুর্যের কথায় যেন তার গায়ে ফোসকা পড়ার মতো মনে হলো। সে রেগে তেতে তুর্যের দিকে এগিয়ে বলে ওঠে, আপনার তাতে কি? হ্যাঁ, আপনি এখনো ঘুমাচ্ছেন না কেন? ফোনে এত কি দেখছেন শুনি, ঘুমান বলছি। তারার হুট করে এমন খেপে যাওয়াতে বেশ ঘাবড়ে যায় তুর্য। ভয়ে কিছুটা পিছিয়ে গিয়ে তারার পানে ভয়ার্ত চোখে তাকিয়ে থাকে। সে ভেবে পায় না সে কি এমন বলল যে এত রেগে গেল তার বউ। সে তো ভালো কথাই বলেছিল। তারা তুর্যকে তাকিয়ে থাকতে দেখে রেগে এবার তুর্যের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে চিল্লিয়ে বলে ওঠে, কি হলো, বসে বসে কি ছাতার মাথা দেখছেন আমার দিকে তাকিয়ে? ঘুমান বলছি, না হলে কিন্তু আপনার খবর আছে আজ বলে দিলাম। তারার কথায় তুর্য ভয় পেয়ে যায়। সে তড়িঘড়ি বিছানায় গিয়ে শুয়ে পড়ে, তবে চোখ বন্ধ করে না। তা দেখে তারা বাজখাই গলায় চিল্লিয়ে ধমক দিয়ে ওঠে, কি হলো, চোখ বন্ধ করছেন না কেন? চোখে সুপারগুলো লাগিয়ে দিতে হবে নাকি? সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয় তুর্য। তা দেখে তারা রাগে হিসহিস করতে থাকে। ফোনটা টেবিলের ওপর রেখে ধূপধাপ পা ফেলে গিয়ে রুমের লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানায় উঠে শুয়ে পড়ে। তুর্য ভয়ে উল্টো পাশ ফিরে চোখ খুলে মনে মনে বলে ওঠে, বাবারে বাবা, আরেকটু হলে নির্ঘাত আমার জান কবজ করে ফেলতো। কিন্তু আমি ভুল কি বললাম, যেভাবে রেগে গেল? আমি তো ভালোর জন্যই বলেছিলাম। বলেই ভাবতে থাকে তুর্য। তারা অন্য পাশ থেকে ঝাঁঝালো কণ্ঠে বলে, কি হলো, আবার কেন চোখ খুলছেন? তারার কথায় তুর্য তড়িঘড়ি চোখ বন্ধ করে নেয়। তারাও রাগে চোখ বন্ধ করে নেয়। 11টা 30। তারা আস্তে আস্তে শোয়া থেকে উঠে তুর্যের দিকে ঘুরে তাকায়। তুর্যের ভারী নিঃশ্বাস পড়ছে, মনে হচ্ছে গভীর ঘুমে যেন। তারা তাও শিওর হবার জন্য ঘুমিয়েছে কিনা সেটা দেখার জন্য হাত নাড়িয়ে তুর্যকে চেক করে আদৌ সে ঘুমিয়েছে কিনা। যখন বুঝতে পারে তুর্য সত্যি সত্যি গভীর ঘুমে, তখন তারা স্বস্তির নিঃশ্বাস ফেলে খুব সাবধানে বিছানা থেকে নেমে ওনাটা গলায় জড়িয়ে নিয়ে আরও একবার তুর্যের দিকে তাকায়। এবার সে পা টিপে টিপে দরজার কাছে এগিয়ে যায়। দরজার কাছে গিয়ে ফের ঘুরে তাকায়। তারপর খুব সাবধানে দরজার লক খুলে আস্তে আস্তে বেরিয়ে দরজা লাগিয়ে দেয়। তারা রুম থেকে বের হতেই দীর্ঘ এক স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দৌড় লাগায় ছাদের দিকে। তুর্য ঘুমের ঘোরে পাশ ফিরে তারার শরীর হাত রাখতে গিয়ে বুঝতে পারে জায়গাটা খালি। তুর্য এবার ঘুমের মাঝেই তারাকে হাতিয়ে হাতিয়ে খুঁজতে থাকে, কিন্তু যখন বুঝতে পারে তারা নেই, তখন তুর্যের ঘুম ভেঙে যায়। সে চোখ খুলে তাকিয়ে দেখে তারা নেই। তুর্য এবার শোয়া থেকে উঠতে উঠতে ঘুম ঘুম কণ্ঠে ডেকে ওঠে, বাবুই, বাবুই, বাবুই বলেই শোয়া থেকে উঠে বসে। রুমের চারপাশটায় তাকায়, কিন্তু কোথাও দেখতে পায় না। তুর্য এবার ওয়াশরুমের দিকে তাকায়, সেখানকার দরজা খোলা। তুর্য বুঝতে পারে তারা রুমে নেই। এবার তুর্যের ঘুম পুরোপুরি ছুটে যায়। সে এবার তড়িঘড়ি করে বিছানা ছেড়ে দাঁড়ায়। এক মুহূর্ত রুমে না থেকে দরজা খুলে বেরিয়ে যায় তারাকে খুঁজতে। রুম থেকে বের হয়ে কিছুটা যেতেই দেখে জাহাজের একজন সার্ভেন্টকে। দেখে তুর্য তড়িঘড়ি করে তার কাছে গিয়ে বলে ওঠে, আপনি কি আমার ওয়াইফকে দেখেছেন?
সূর্যের কথায় সার্ভেন্টটি মাথা নাড়িয়ে বলে ওঠে, হ্যাঁ স্যার, ম্যাম ছাদে আছে, আমাকে বললো আপনাকে দেখলে ছাদে যেতে, ম্যাম আপনার জন্য অপেক্ষা করছে। সার্ভেন্টের কথা শুনে তুর্য এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে ওঠে, ধন্যবাদ, আমি আসছি। বলেই ছুট লাগায়। সার্ভেন্ট তুর্যে যাওয়ার পানে তাকিয়ে হালকা হেসে সেও চলে যায়। এদিকে তুর্য দৌড়ে এসে ছাদে ওঠে, তবে ছাদে আসতে দেখে পুরো ঘুটঘুটে অন্ধকার করে রাখা, সব আলো নিভিয়ে দেওয়া হয়েছে ছাদের। তুর্য ভেবে পায় না এই অন্ধকারের মাঝে তারা কি করছে। তুর্য এবার চারপাশে তাকিয়ে তারাকে ডেকে ওঠে, তারা, তারা, তুমি কি এখানে আছো? তুর্যের ডাকে সাড়া দেয় না তারা। তুর্য বেশ অবাক হয়, সে ফের আগের ন্যায় ডাকে, তবে এবারও সাড়া দেয় না তারা। তাই এবার তুর্য কিছুটা অবাক হয়ে বলে ওঠে, সার্ভেন্টটা তো বলল তারা এখানে আছে, তাহলে আমাকে ডাকে সাড়া কেন দিচ্ছে না? নাকি আমার আসার আগেই ও চলে গেছে? আরেকবার কি রুমে গিয়ে খুঁজে দেখে আসবো? বলেই তুর্য কিছু সময় ভেবে যে উল্টো ঘুরে চলে যেতে নেবে, ঠিক তখনই পেছন থেকে তারা মুগ্ধ কণ্ঠে ডেকে ওঠে, তুর্য ভাই। থেমে যায় তুর্য, পেছন ফিরে তাকায় সে, অন্ধকারে দেখা যাচ্ছে না তারাকে, তাই সে ভ্রু কুঁচকে কিছুটা রেগে বলে ওঠে, তুই অন্ধকারে কি করছিস? আর আমি তোকে কতগুলো ডাক দিলাম, তুই সাড়া কেন দিসনি বেয়াদব? জানিস আমার কতটা টেনশন হচ্ছিল? বলেই থামে তুর্য। তারা অন্ধকারের মাঝে হালকা হাসে, কিছু সময় চুপ থেকে বলে ওঠে, আমি আপনাকে একটা কথা বলতে চাই তুর্য ভাই। তারার কথা শুনে তুর্য ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে, কি কথা বলবি? আর কথা বলবি যখন, তাহলে এই অন্ধকারে কেন? রুমে গিয়ে বলিস এখন আই। তুর্যের কথায় তারা বাদ ছেদে বলে ওঠে, না তুর্য ভাই, আমি অন্ধকারেই বলতে চাই, আপনার চোখে চোখ রেখে বলার সাহস আমার নেই, তাই আমি অন্ধকারে খোলা আকাশের নিচে সমুদ্রের মাঝখানে কিছু কথা বলতে চাই। সূর্য তারার কথায় এবার কিছুটা অবাক হয়ে বলে ওঠে, কি কথা? আমার মনের কথা বলতে চাই আপনাকে, হয়তো কথাটা অনেক বড় হতে পারে, আপনি প্লিজ একটু ধৈর্য সহকারে শুনবেন। সূর্য চুপ করে দাঁড়িয়ে আছে এবার, আর সে কিছু বলে না। চোখ মুখে তার অবাকের রেশ, বুঝে উঠতে পারে না কি বলবে তাকে তারা। তারা এবার কিছু সময় চুপ থেকে কিছুটা এগিয়ে যায় রেলিংয়ের দিকে। এবার তুর্য কিছুটা তারাকে দেখতে পারছে, তবে পুরোপুরি নয়। আবছা আলোতে দেখা মিলছে তারার। তুর্য অবাক চোখে তাকিয়ে আছে। তারা এবার রেলিং ঘেঁষে দাঁড়িয়ে কিছু সময় চুপ থেকে মৃদু হেসে বলে ওঠে, আপনার মনে আছে তুর্য ভাই ছোটবেলার কথা, যখন আমি আপনার পেছন পেছন ঘুরে বেড়াতাম সারাদিন? আমি আপনার সাথে পুরো চিপকে থাকতাম, আপনি ছাড়া যেন আমি কিছুই বুঝতাম না। বলতে গেলে ছোটবেলার একমাত্র সঙ্গী ছিলেন আপনি আমার, আমার বন্ধু, আমার পার্টনার, সব কিছু। আমি জানি আপনার সব মনে আছে, কোনো কিছু আপনি ভোলেননি। আমার তো শুধু কিছু কিছু মনে আছে, সব বলতে গেলে ভুলে গেছি। তবে আপনি আমাদের প্রতিটা জিনিস মনে রেখেছেন, প্রতিটা মুহূর্ত আপনার মনে আছে আমি জানি। সূর্য ভ্রু কুঁচকে সবটা শুনছে, তবে বুঝতে পারছে না তারা এখন এগুলো কেন বলছে। সে তারার কথায় মন দেয় ফের। লাস্টবার যখন আপনি আমাকে ঘরবন্দি করে রাখেন শুধু আপনি বিহীন অন্য কারোর সাথে কথা বলা আর খেলার জন্য, তখন আমি ভয়ে অজ্ঞান হয়ে যাই। এরপর কি হয়েছিল আমি জানি না, তবে জ্ঞান ফিরে দেখি আমার সবচেয়ে প্রিয় মানুষটা আমার পাশে নেই। তাকে না দেখে সেদিন আমি তাকে পুরো বাড়ি তন্ন তন্ন করে খুঁজে বেড়াই, তার কাছে মাপ চাইবো বলে। আমি আপনাকে খুঁজেছিলাম পুরো বাড়ি জুড়ে, শুধু একটা কথা বলার জন্য, যে আমি আর আপনাকে ছাড়া আর কারোর সাথে কথা বলবো না, কারোর সাথে খেলবো না। কিন্তু এই কথাগুলো বলার জন্য আমি আপনাকে পাইনি। সেদিন আমার আর্তনাদ পুরো তারাকুঞ্জ শুনেছে, পাগলের মতো কেঁদে কেঁদে আমি শুধু আমার তুর্য ভাইকে খুঁজে বেরিয়েছি। তুর্যের চাহনি এবার ধীরে ধীরে শীতল হতে শুরু করে। এবার তার সব অবাকের রেশ কেটে যায়। সে এবার পলকহীন তাকিয়ে তারার কথা শুনছে। তারপর একের পর এক ঘটনা। সেদিনের পর আর আপনাকে পেলাম না, হাজার খুঁজেও না। আস্তে আস্তে সময় পেরোতে থাকলো, আমিও বড় হতে লাগলাম, বুঝতে শিখলাম তুর্যবিহীন তারাও একা একা চলতে শিখলো। তারাও বুঝতে শিখলো তার তুর্য ভাই এখানে নেই, সে চলে গেছে তাকে ছেড়ে বহুদূর, সেই দূর সুদূরে। তখন আমার বেশ রাগ হলো, কিছুতেই যেন মেনে নিতে পারছিলাম না এটা। ধীরে ধীরে আপনার প্রতি রাগ, অভিমান, অভিযোগ বাড়তে শুরু করলো আমার মনে। যে তারা তুর্য বলতে অজ্ঞান ছিল, মুহূর্তে সেই তারা তাকে মন থেকে ভুলতে শুরু করলো রাগ নিয়ে। ছোটবেলায় সমস্ত স্মৃতি ধীরে ধীরে মুছতে শুরু হলো তার জীবন থেকে। আর আমিও সবটা ভুলে গিয়ে নিজের জীবন নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু কথায় আছে না, যার সবটা যে জুড়ে, সেই মানুষের স্থান তাকে ভোলা অত সহজ নয়। আমারও তাই হলো, আমি আপনাকে ভুলে থাকতে চাইলেও পারলাম না। রাত হলে ঠিক আপনি আমার স্বপ্নে ধরা দিতেন। কি অদ্ভুত এক ব্যাপার, যার থেকে পালাতে চাই তার কাছে আবার ফিরে যেতে চাই।
আপনি আমার স্বপ্নে আসাটা যেন একটা পেশা হয়ে উঠেছিল। রোজ আপনাকে আমার স্বপ্নে আসাই লাগতো। না হলে যেন রাত পারই হতো না। আপনি আমার থেকে দূরে থেকেও যেন আমার খুব কাছে থেকে গিয়েছিলেন। এভাবে আমার দিন চলতে লাগলো। এরপর এলো সেই দিন আপনার দেশে ফেরা। সেদিন রাতে যখন আমি আপনাকে প্রথম দেখি, সেদিন আমি পুরোপুরিভাবে থমকে যাই। হুট করেই আটকা পড়ে গেলাম আপনাতে। কেন তা আমি নিজেও জানি না। সেদিন প্রথমবার আপনাকে দেখে আমি মুগ্ধ হয়েছিলাম অসম্ভব রকমের। সেদিন আপনাকে আমার কাছে সুন্দর লাগছিল। মনে হচ্ছিল পৃথিবীর সবচেয়ে সুদর্শন পুরুষ বুঝি আমার সামনে। অথচ আমি জানতাম আমি প্রণয় ভাইয়াকে ভালোবাসি। কিন্তু সেদিন আমি পুরোপুরি আপনাতে আটকে গেছিলাম। ভুলে গিয়েছিলাম এক মুহূর্তে প্রণয় নামে কারো কথা। সেই সময়টাতে শুধুমাত্র আপনাতে সীমাবদ্ধ ছিলাম। এরপর থেকে শুরু হলো আপনার সাথে আমার নতুন অধ্যায়। বিয়ে থেকে শুরু করে সবটা। কেমন করে যে সবটা ঝড়ের গতিতে সব পাল্টে গেল বুঝতে পারলাম না। তখন ফের আগমন ঘটে প্রণয় ভাইয়ার। আমি প্রণয় ভাইয়াকে মেতে উঠলাম। আমি ভাবলাম আমি প্রণয় ভাইয়াকে ভালোবাসি, কিন্তু আমার যে সেটা ভুল ধারণা ছিল। আমি আমার মনকে জানান দিতাম আমি প্রণয় ভাইকে ভালোবাসি। আমার মন জানান দিত অন্য কিছু, যার কথা আমার জানা ছিল না। এরপর যখন 1 মাসের জন্য হুট করে আপনি কানাডা চলে গেলেন, তখন আমি বুঝতে পারলাম আপনার শূন্যতা আমায় কত পুরায়। আমি বুঝতে পারলাম আপনার উপস্থিতি আমার কাছে কি, আপনি পাশে না থাকাটা আমার কাছে কতটা যন্ত্রণাদায়ক। আপনার অনুপস্থিতিতে আমি বুঝতে পারলাম সবটা। তখন আর প্রণয় ভাইয়ার সাথে ভালো লাগতো না আমার। কেমন যেন দম বন্ধ লাগতো। মনে হতো এই বুঝি দম বন্ধ করে মরে যাব। তাই কলেজ যাওয়া বন্ধ করে দিলাম। শুরু করলাম প্রণয় ভাইয়ার থেকে দূরত্ব। তবু আমি জানতাম আমি প্রণয় ভাইয়াকে ভালোবাসি। কিন্তু আমি সম্পূর্ণ ভুল। প্রণয় ভাইয়া যখন আমায় প্রপোজ করলো, তখন সবার আগে জানেন আপনার মুখটা আমার সামনে ভেসে উঠেছিল। কেন তো আমি জানি না, তবে আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আমার চোখের সামনে ভাসছিল। কি অদ্ভুত এক ব্যাপার! প্রণয় ভাইয়া যখন সেদিন আমার হাত স্পর্শ করেছিল, তখন মনে হয়েছিল পৃথিবীর সবথেকে বিষাক্ত স্পর্শ বুঝি এটা। পুরো শরীর কেমন রিনরিন করে উঠছিল। সহ্য হলো না সেই স্পর্শ আমার। অথচ আমি জানতাম তাকে আমি ভালোবাসি। আর তার স্পর্শটুকুই আমার সহ্য হলো না। ছাড়িয়ে নিলাম তার হাত থেকে আমার হাত। অদ্ভুত ব্যাপার দেখুন, আপনি যখন আমায় স্পর্শ করতেন তখন আমার অদ্ভুত এক ভালো লাগা কাজ করত। আপনার উষ্ণ ঠোঁটের স্পর্শ পেলে যেন মনে হতো পৃথিবীর সবথেকে শান্তিপূর্ণ জিনিস বুঝি এটা। প্রশান্তিতে চোখ বন্ধ হয়ে আসতো আমার। আপনার প্রতিটা স্পর্শ আমার শরীরকে কাঁপিয়ে তুলতো। আপনার ছোঁয়া অদ্ভুত কিছু একটা ছিল, যেটা আমাকে শান্তি দিত। আপনার স্পর্শ আমার শরীর ছুঁয়েছে, কিন্তু কখনো প্রণয় ভাইয়ের স্পর্শের মতো বিষাক্ত মনে হয়নি। কেন তা আমি নিজেও জানতাম না। তারপর যখন কলেজে আমাকে নিয়ে সেই ঘটনাটা হলো, জানেন সকলে আমাকে খুব বাজে বাজে কথা বলছিল। প্রতিটা মানুষ আমাকে নিয়ে নোংরা কথা ছড়াচ্ছিল। সেদিন দেখলাম প্রণয় ভাইয়া চুপচাপ সেটা শুনছিল। একটা কথাও সে বলেনি। আমি তাকে বললাম আমি এটা করিনি। সে আমাকে বিশ্বাস করলো না। উল্টো আমাকে বাজে বাজে কথা বলতে লাগলো। সেদিন আমি বুঝতে পারলাম যে মানুষটা আমাকে বিশ্বাস করতে পারে না, তাকে আর যাই হোক ভালোবাসা যায় না। পুরো কলেজ যখন আমাকে নোংরা নোংরা কথা বলতে ব্যস্ত, তখন মনে হয়েছিল আমার পৃথিবী অন্ধকার হয়ে আসছে। এতগুলো মানুষের ভিড়ে সেদিন নিজের বলতে কাউকে পাইনি। যখন পুরোপুরি ভেঙে পড়তে নিলাম, তখন আপনার আগমন দৃষ্টিতে আটকে যায় আপনার ওপর। সেই মুহূর্তে আমার মনে হয়েছিল আমার পৃথিবীতে বোধহয় আবার আলো নিয়ে এসেছেন আপনি। অন্ধকারকে আলোতে রাঙিয়ে দিয়েছেন আপনি। সেই মুহূর্তে আমার পৃথিবীর সবচেয়ে আপন মানুষ আপনাকে মনে হয়েছিল। ঝাঁপিয়ে পড়লাম আপনার উপর। আপনি আমাকে জায়গা করে দিলেন আপনার বুকে। পুরো কলেজের সাথে চিল্লিয়ে জানান দিলেন এটা আপনার তারা। প্রতিটা মানুষের বিরুদ্ধে কথা বললেন, প্রমাণ করে দিলেন সেটা আমি ছিলাম না। গলা উঁচু করে বললেন আমি আপনার ওয়াইফ। ব্যাস সেই থেকেই সব পাল্টে গেল। সেদিনের পর সব কিছুর পরিবর্তন হলো, সব কিছুর। সেদিনের পর থেকে প্রণয় নামে আর কাউকে আমার মনে পড়ল না, এক মুহূর্তের জন্যও না। আমি ভুলেই গেলাম প্রণয় নামে কেউ আমার জীবনে এসেছে। বুঝতে পারলাম আমি প্রণয়কে ভালোবাসি না। সে আমার ভালোবাসা ছিল না, সে ছিল আমার মোহ। কাউকে ভালোবাসলে মাত্র একদিনের তফাতে কেউ কাউকে ভুলে যেতে পারে না, কিন্তু আমি পেরেছিলাম এক রাতের মধ্যে। প্রণয় নামটা মুছে গেল আমার জীবন থেকে। শুরু হলো এক নতুন অধ্যায়। আমার অধ্যায়ের মেইন অংশ হয়ে দাঁড়ালেন আপনি। ধীরে ধীরে সবটা পরিষ্কার হতে থাকলো আমার কাছে। আমি বুঝতে পারলাম আপনার প্রতি আমার কিছু একটা আছে, যেটা আমার বড্ড বেশি টানে। বুঝতে পারলাম আপনার প্রতি কোনো নারীর চাহনি আমার সহ্য হয় না। কোনো নারীর মুখে আপনার নাম শুনলে আমি নিতে পারি না। অদ্ভুত রকমের রাগ হয়, কষ্ট হয়। বুঝতে পারলাম তাজরিন খান তারা প্রেমে পড়েছে। আজ আমার এই পুরো আকাশ বাতাস সমুদ্র ঢেউ তারা আর আপনাকে সাক্ষী করে একটা কথা বলতে চাই চিল্লিয়ে,
আজ একটা কথা আমি জানান দিতে চাই। তারা দুহাত এবার প্রসার করে আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে চিৎকার করে বলে ওঠে, ও আকাশ তুমি শুনছো? হে আকাশ, বাতাস, সমুদ্র, তারা, চাঁদ, তোমরা শুনছো? আমি তোমাদের সকলকে ডাকছি। হ্যাঁ ঢেউ, তুমি শুনছো? তাজরিন খান তারা তোমাদের ডাকছে তার মনের কথা শোনার জন্য। তোমরা কি শুনছো? শোনো তবে। তাজরিন খান তারা প্রেমে পড়েছে এক 27 বছরের যুবকের প্রেমে। ভয়ঙ্কর রকম সেই প্রেম। শুধু প্রেম নয়, ভালোবাসে থাকে। নিজের সবটা দিয়ে তাকে ভালোবাসে, আর সে হলো মেহেরাজ খান তুর্য। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ। তাজরিন খান তারা মেহেরাজ খান তুর্যকে ভালোবাসে, ভালোবাসে মেহেরাজ খান তুর্যকে। আজ তোমাদের একটা কথা বলতে চাই, শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে তাজরিন খান তারা মেহেরাজ খান তুর্যকে চায়। এই জন্ম তার কাছে কম পড়ে গেছে। পরজন্ম বলে যদি কখনো কিছু থেকে থাকে, তাহলে আমি তাজরিন খান তারা পরজন্মে মেহেরাজ খান তুর্যের হতে চাই, শুধুমাত্র মেহেরাজ খান তুর্যের। প্রতি জন্মে তাকে আমি ভালোবাসতে চাই, প্রতিটা জন্মে আমি তার সহধর্মিণী হতে চাই, প্রতিটা জন্মে সে আমার হোক, শুধুমাত্র আমার। আর তার প্রতি জন্মে আমি তাকে বলতে চাই, আমি আপনাকে ভালোবাসি, ভালোবাসি আপনাকে তুর্য ভাই, ভয়ঙ্কর রকমের ভালোবাসি আমি আপনাকে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামে তারা। চারপাশে এখন নিস্তব্ধতা। নিঃসঙ্গ সমুদ্রের বুকে ভেসে থাকা জাহাজটার চারপাশে এক অপার্থিব নিস্তব্ধতা। চারদিকে যতদূর চোখ যায় শুধু নীল জলরাশি, যেন আকাশেরই আরেক রূপ। কোনো দিক থেকে কোনো শব্দ নেই, না কোনো ঢেউয়ের গর্জন। হিমেল বাতাসের সুর বইছে চারদিকে। সূর্য আর এক মুহূর্ত দেরি করে না, ছুটে এসে তারাকে পেছন থেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ওঠে। তারা এবার চোখ খুলে তুর্যের হাতের বাঁধন তার পেটের ওপর। সে তুর্যের হাতের ওপর হাত রাখে, পাশ ফিরে একবার তাকায় তুর্যের দিকে। তুর্য কাঁদছে তা দেখে তারা হালকা হাসে, কিছু সময় চুপ থেকে বলে ওঠে, ভালোবাসি তুর্য ভাই, ভালোবাসি আমি আপনাকে। শুনতে পারছেন আপনি? আপনার বাবুই আপনাকে ভালোবাসে। তারার কথা শুনে তুর্য তারাকে ঘুরিয়ে তারার দুহাতে গালে রেখে কাঁদতে কাঁদতে হেসে বলে ওঠে, আরেকবার বল প্লিজ, আর একবার বল। তুর্যের কথা শুনে তারা ফের হেসে বলে ওঠে, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তুর্যে তাতেও মন ভরে না। সে তারার কপালে কপাল ঠেকিয়ে ফের আগের ন্যায় বলে ওঠে, আরও একবার। তুর্যের কথা এবার তারা বলে ওঠে, ভালোবাসি আপনাকে, বড্ড বেশি ভালোবাসি, শুনেছেন আপনি? আপনার তারা আপনাকে ভালোবাসে, ভালোবাসে আপনাকে। সঙ্গে সঙ্গে তুর্য তারাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে ওঠে। এবার তারাও কাঁদছে, তার চোখ দিয়ে অযধারায় পানি গড়িয়ে পড়ছে। এ যে খুশির কান্না দুজনের। তুর্যের এতগুলো বছর বাদে সে তার বাবুয়ের মুখ থেকে ভালোবাসি কথাটা শুনে পেরেছে। এর যে খুশির জিনিস তার কাছে কি হতে পারে। তুর্য তারাকে জড়িয়ে ধরে কেঁদে যাচ্ছে। তারা এবার চোখের পানি মুছে তুর্যকে নিজের কাছ থেকে ছাড়িয়ে অন্ধকারের মাঝে তুর্যের চোখের পানি মুছে দিতে দিতে বলে ওঠে, দেখি কান্না বন্ধ করুন, কি বাচ্চাদের মতো কেঁদে যাচ্ছেন? আজকে একটা স্পেশাল দিনে আপনি কেঁদে সেটা নষ্ট করছেন। তার কথা শুনে তুর্য তারা দুহাত তার সামনে এনে ভেজা ঠোঁটে চুমু এঁকে বলে ওঠে, এ যে তোমার খুশির কান্না, তুই বুঝবি না। তারা তুর্যের কথায় হালকা হেসে কিছুটা কড়া গলায় বলে ওঠে, হ্যাঁ জানি জানি, এখন কান্না বন্ধ করুন, আমার আপনাকে একটা জিনিস দেওয়ার আছে। তারার কথা শুনে এবার তুর্য কান্না বন্ধ করে বলে ওঠে, আবার কি শুনি? তুর্যের কথা শুনে তারা এবার হালকা হেসে তুর্যের দিকে এগিয়ে যায়, কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে ওঠে, হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি মিস্টার মেহেরাজ খান তুর্য। সঙ্গে সঙ্গে তুর্য চমকে তাকায়, আর তৎক্ষণাৎ সব লাইট জ্বলে ওঠে। তারা সরে আসে তুর্যের কাছ থেকে। তুর্য চারপাশে তাকাতেই পুরো স্তব্ধ হয়ে যায়। চারপাশে অগোছল টিউলিপের মেলা। পুরো ছাদ সাদা আর লাল টিউলিপ ফুল দিয়ে সাজানো হয়েছে। তার মাঝে সাদা পর্দা, আর তার মাঝে ফেরি লাইট। সামনে একটা ছোট টেবিল, যার মাঝে সাদা আর লালের মাঝে একটা 3 পাউন্ডের গোল কেক, অসম্ভব সুন্দর। টেবিলের উপর কিছু ছোট ছোট লাইট ও মোমবাতি রাখা হয়েছে, যা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। অতি সাধারণ করে সাজানো হয়েছে, তবে দেখতে অসম্ভব সুন্দর লাগছে। তুর্য ঘুরে ঘুরে দেখতে দেখতে চোখ পড়ে তারার উপর, আটকে যায় সেখানে তার চোখ। তারা আজ লাল টুকটুকে রঙের জামদানি শাড়িতে নিজেকে রাঙিয়েছে। পার হলো গোল্ডেন কালারের কাজ, চুলগুলো খুব যত্ন সহকারে খোপা করেছে। তার মাঝে গুজে দিয়েছে লাল সাদা মিশ্রণের টিউলিপ। হাতে কানে গলায় নাকে আর সব গোল্ডের জিনিস। হালকা সাজ, ঠোঁটে গাঢ় রঙের লিপস্টিক দেওয়া, ব্যাস এইটুকুই তার সাজ। তুর্য তারাকে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। তারা এবার হালকা হেসে বলে ওঠে, পছন্দ হয়েছে আপনার? তারার কথায় তুর্য তারার পানে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, খুব। তারা তুর্যের কথায় আগের ন্যায় বলে ওঠে, আমি সবটা আপনার পছন্দ করেছি, যদিও লালটা আমি আমার পছন্দে অ্যাড করেছি।
তারার কথা শুনে তুর্য হালকা হেসে তারার দিকে এগিয়ে তারার গালে হাত রেখে এগিয়ে গিয়ে কপালে উষ্ণ ঠোঁটের স্পর্শ করে। বরাবরের মতোই তারা আবেশে চোখ বন্ধ করে নেয়। তুর্য সময় নিয়ে চুমু দিয়ে তারার দিকে তাকিয়ে বলে ওঠে, খুব খুব সুন্দর লাগছে তোকে আজ। তুর্যের কথায় তারা মুখ ফুলিয়ে বলে ওঠে, আপনি আবার তুই বলছেন? তারার কথা শুনে তুর্য হালকা হেসে তারার কোমর জড়িয়ে কাছে টেনে বলে ওঠে, সরি আর হবে না কেমন? তুর্যের কথায় হালকা হেসে তারা। তুর্য এবার তারার কপাল থেকে চুল সরাতে সরাতে বলে ওঠে, সারপ্রাইজটা সত্যি সুন্দর হয়েছে। আমি এটা একদমই ভাবিনি। কোথায় তোমাকে আমার সারপ্রাইজ দেওয়ার কথা, আর উল্টো তুমি আমাকে সারপ্রাইজ দিচ্ছ। তুর্যের কথা শুনে তারা হালকা হেসে বলে ওঠে, তো কি হয়েছে, এবছর আমি দিলাম, পরের বছর আপনি দেবেন, তাহলেই হয়ে যাবে। তারার কথায় তুর্য হালকা শব্দহীন হেসে তারার কপালে ফের চুমু এঁকে বলে ওঠে, ওকে। দুজনে যখন দুজনের মাঝে ব্যস্ত তখন ছাদে তিথি আর তাজ ট্রেতে করে বেশ কিছু খাবার নিয়ে প্রবেশ করে। আসতেই দেখে একে অপরকে জড়িয়ে ধরে আসে। তা দেখে দুজন সঙ্গে সঙ্গে উল্টো দিক ফিরে গলা খাকিয়ে বলে ওঠে, আমরা কিন্তু এখানে আছি ভাইয়া। তাজের কথায় তারা সঙ্গে সঙ্গে দূরে সরে যেতে নিলে তুর্য তারাকে শক্ত করে জড়িয়ে ধরে বাঁকা হেসে তাজদের বলে ওঠে, আসিস ভালো কথা, তবে ওভাবেই উল্টো ফিরে থাক, আমি আগে আমার বউকে চুমু খেয়ে নেই। তুর্যের কথা শুনে তাজা তিথি ঠোঁট টিপে হাসে। তারা চোখ রাঙাতে থাকে। তুর্য তারার কোমর জড়িয়ে কিছুটা উপরে তুলে ডান হাত দিয়ে গালে স্লাইড করতে করতে ঠোঁটে চুমু খায়। 3-4টা ছোট ছোট ভেজা ঠোঁটে স্পর্শ করে। তুর্য এবার তার বৃদ্ধা আঙুল দিয়ে তারা ঠোঁটের চারপাশ মুছিয়ে দিয়ে মাতাল কণ্ঠে ফিসফিস করে বলে ওঠে, আই লাভ ইউ বউ। আজ আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে আমার কিন্তু আদরটা একটু বেশি চাই। রাতে যাতে কান্নাকাটি না হয়, গতবারের কথা মনে আছে তো? বলেই বাঁকা হাসে তুর্য। তারা তুর্যের কথা শুনে শুকনো ঢোক গেলে তুর্য তারার বুক থেকে নেমে যাওয়া কিছুটা শাড়ির অংশ সেটা হাতের আঙুল উঠিয়ে দিয়ে শাড়িটা টেনে ঢেকে দিয়ে তারাকে ছেড়ে তাজদের বলে ওঠে, হয়ে গেছে, এবার তাকাতে পারিস। কথাটা তারার পানে তাকিয়ে বলে তুর্য। তারা তো তুর্যের কথায় ভয়ে শেষ। তাজ তিথি পেছন ফিরে খাবারগুলো টেবিলের ওপর রেখে তুর্যকে তাজ বলে ওঠে, ভাইয়া কেক কাটবে না? 12টা তো পার হয়ে গেছে। তাজের কথা শুনে তুর্য হেসে উত্তর দেয়, হ্যাঁ কাটবো তো, আমার বউ এত সুন্দর আয়োজন করেছে আমার জন্য, আর কেক কাটবো না তা কি কখনো হয়? বলেই তাকায় তুর্য তারার পানে। তারা তুর্যের পানে তাকায়। তিথি এসে তারার কাছে দাঁড়িয়ে ঠোঁট টিপে হাসে। তুর্য এবার তারার কাছে গিয়ে তারার হাত ধরে বলে ওঠে, আসো বউ, এখন কেক কাটবো। বলেই তারাকে টেবিলের কাছে নিয়ে যায়। পেছন পেছন তাজ তিথিও আসে। তুর্য তারাকে টেবিলের সামনে নিয়ে গিয়ে দাঁড়ায়। তার সামনে গিয়ে ফোন বের করে ক্যামেরা অন করে বলে ওঠে, ভাইয়া কাটো, আমি ছবি তুলছি। তাজের কথায় তুর্য হেসে পাশ থেকে ছুরি নিয়ে তারার হাত ধরে তারপর দুজনে ফু দিয়ে মোমবাতিগুলো নিভিয়ে দেয়। তিথি তাদের উপর স্প্রে এসব মারছে আর তার ছবি তুলছে। তুর্য কেক কেটে তারাকে খাইয়ে দেয়, তারাও তুর্যকে খাইয়ে দেয়। এরপর তুর্য তারা একে অপরে গিয়ে তিথি আর তাজকে কেক খাইয়ে দেয়। কেক কাটার পর্ব শেষ হলে তাজ তুর্য তারার বেশ কয়েকটা কাপল পিক তুলতে থাকে। আবার তুর্য তাজ তিথির কাপল পিক তুলতে থাকে। একে একে ছবি তোলার পর্ব শেষ করে সকলে খেতে বসে পড়ে। খেতে খেতে চারজনে বেশ জমিয়ে গল্প করছে। মাঝে মাঝে হাসির শব্দ ভেসে আসছে। খোলা আকাশের নিচে আজ 4টা মানুষ নিজেদেরকে তুলে ধরেছে নতুন এক রূপে। আজ চারজনের ঠোঁটের কোনো হাসির মেলা। চারজন প্রাণ খুলে হাসছে। তাদের এই হাসি আনন্দ এইসব কিছু সাক্ষী হয়ে আকাশ, চাঁদ, তারা, বাতাস, সমুদ্র আর সমুদ্র উথাল পাথাল ঢেউ।